Hello my dear learners, how are you all? I think you are fine. আজকে আমরা যেটা শিখব রাইট ফর্ম অফ ভার্বের আরো কিছু এক্সারসাইজ অর্থাৎ 7 এবং 8 নম্বর এক্সারসাইজ আজকে আমরা শিখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে লক্ষ্য করুন 7 নম্বরের যে রাইট ফর্ম অফ ভার্বটা রয়েছে সেটা কিন্তু এর আগে আমরা একবার করেছি, অর্থাৎ প্রথম টিউটোরিয়ালে এটার উপর একটা পরীক্ষা নিয়েছি। যেহেতু এটা একবার প্র্যাকটিস করেছি তবে এটা দ্রুত গতিতে আমরা এগিয়ে যাই। দেখুন, in cricket test matches are played for 5 days. ক্রিকেটের ক্ষেত্রে টেস্ট ম্যাচ 5 দিনের জন্য খেলা হয়। Each of the matches have 4 innings. এখানে লক্ষ্য করুন সাবজেক্ট হচ্ছে each of the matches, এটা হলো সাবজেক্ট। ম্যাচেস কিন্তু প্লুরাল, কিন্তু এটা অনুসারে সিঙ্গুলার প্লুরাল নির্ণয় করা হয় না। দেখুন এই বড় সাবজেক্টের মধ্যে একটা প্রিপোজিশন আছে অফ, সুতরাং এই অফ এর আগে কি আছে লক্ষ্য করুন, ইজ, এভরি, এনি, এগুলো তো সিঙ্গুলার, সুতরাং এই টোটাল সাবজেক্টটা হয়ে যাবে সিঙ্গুলার। এই বড় সাবজেক্টের মধ্যে একাধিক প্রিপোজিশন থাকলে তাহলে সেই ক্ষেত্রে ওই প্রথম প্রিপোজিশনের আগেরটি হচ্ছে অরিজিনাল সাবজেক্ট, অর্থাৎ সেটা যদি সিঙ্গুলার হয় টোটাল সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যাবে, সেটা প্লুরাল হলে টোটাল সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে প্রিপোজিশনের আগে আছে ইজ, এটা সিঙ্গুলার বলে টোটাল সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেছে। এখানে কিন্তু প্লুরাল আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরেরটা দেখে কোনো লাভ নেই। এটি কিন্তু সিঙ্গুলার প্লুরাল নির্ণয় করার ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে এবং খুব ইফেক্টিভ একটা ওয়ে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার আপনি ভার্ব সিঙ্গুলার দিবেন, তাহলে কি হবে, হ্যাভ তো প্লুরাল ভার্ব, আপনি হ্যাজ দিবেন। হ্যাজ 4 ইনিংস, এই ম্যাচগুলোর প্রত্যেকটারই 4টা করে ইনিংস রয়েছে। দ্য টিম হুইচ স্কোর মোর রানস, এখানে লক্ষ্য করুন হুইচ বলতে টিমকে বোঝাচ্ছে, টিম হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে প্রেজেন্ট টেন্স যেহেতু তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে এবং সেটা অ্যাক্টিভ ভয়েস। দ্য টিম হুইচ স্কোরস মোর রান ক্যান উইন দ্য ম্যাচ, ক্যান হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে তো উইনের পাস্ট টেন্স ওয়ান, এটা হতে পারে না, কারণ মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ যেই টিমটি স্কোর বেশি করে সেই হচ্ছে ম্যাচে জিতে যায়। সামটাইমস when 4 innings are not complete, এটা প্যাসিভ ভয়েস, সুতরাং আফতে ধরে আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর নট কমপ্লিটেড। দ্য ম্যাচ কনসিডার্ড ড্র, যখন মাঝে মাঝে দেখবেন 4 ইনিংস কমপ্লিট হয় নাই তখন কি করে ম্যাচকে ড্র ঘোষণা করে। এখন ম্যাচ কি নিজেই ড্র ঘোষণা করে না, ম্যাচকে ড্র ঘোষণা করে বা ম্যাচকে ড্র হিসেবে বিবেচনা করা হয় কার দ্বারা, আম্পায়ারের দ্বারা বা কোনো অর্গানাইজেশনের দ্বারা বা থার্ড আম্পায়ারের দ্বারা বা কারো দ্বারা, সুতরাং এটা প্যাসিভ ভয়েস হবে। দ্য ম্যাচ নিজে নিজে কনসিডার করতে পারে না, অর্থাৎ ম্যাচ হলো সাবজেক্ট, ভার্বের কাজটা করতে পারছে না, সাবজেক্ট এখানে ইনঅ্যাক্টিভ, তার মানে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুটো শর্ত আমরা আগেই বলেছিলাম, কি কি মনে আছে, একটা হলো বিভার্ব ব্যবহার করা, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর বিন বিং এর কোনো একটা ব্যবহার করা, আর মূল ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল ব্যবহার করা। যেমন এখানে মূল ভার্ব রয়েছে কনসিডার, এটা থেকে হয়ে যাবে কনসিডার্ড, আর বিভার্ব তো আগে ব্যবহার করতেই হবে, তাহলে উত্তরটা হবে দ্য ম্যাচ ইজ কনসিডার্ড ড্র। সুতরাং আমরা প্যাসিভ ভয়েস অনুসারে ইজ কনসিডার্ড করে দিলাম। মেনি পিপুল গো টু দ্য স্টেডিয়াম হোয়ার দ্য ম্যাচ ইজ বিং প্লেড, এখানে বিং হবে, কেন হবে বলছি, আর এখানে গোয়িং কেন হবে সেটাও বলছি। ইজ বিং প্লেড ক্যান এনজয় লাইভ, অর্থাৎ অনেক লোক সরাসরি স্টেডিয়ামে গিয়ে যেখানে খেলা হচ্ছে সেই স্টেডিয়ামে গিয়ে সরাসরি তারা খেলা উপভোগ করতে পারে লাইভ। এখন মেনি পিপল সাবজেক্ট, এখানে গো কেন দেয়নি, গোয়িং কেন দিলাম, এটা প্রশ্ন। আমরা জানি সাবজেক্ট অনুসারে তো ভার্ব হবে, এখানে যদি আমরা ভার্ব দিয়ে দেই তাহলে এখানে ক্যান এনজয় কার জন্য ভার্ব, আসলে এখানে ভার্ব হবে না, এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ এরকম অর্থ বোঝাচ্ছে। দেখুন মেনি পিপুল গোয়িং টু দ্য স্টেডিয়াম, অনেক লোক স্টেডিয়ামে গিয়ে কি করে, যেখানে হলো ওই গেমগুলো বা ম্যাচগুলো খেলা হচ্ছে সেখানে গিয়ে কি করে, ক্যান এনজয় লাইভ, সেই গেমগুলোকে সরাসরি উপভোগ করতে পারে। সুতরাং মেনি পিপল সাবজেক্ট, ক্যান এনজয় হচ্ছে ভার্ব। এই কারণে আমরা এখানে ভার্ব আছে বলে এখানে ভার্ব ব্যবহার করি নাই, অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে ফেলেছি। বাট ইট ইজ সামটাইমস ডিফিকাল্ট টু গেট টিকেটস, কিন্তু মাঝে মাঝে টিকিট পাওয়াটা দুরূহ বা ডিফিকাল্ট হয়ে যায়, টাফ হয়ে যায়। কেন, ফর দে বি নট এক্সপেন্সিভ, দে বি মানে আমি জানি এগুলো হবে, দের সাথে আর হবে অবশ্যই যেহেতু প্রেজেন্ট টেন্স, দে আর নট এক্সপেন্সিভ, যেহেতু ফর মানে এখানে বিকজ অর্থে, যেহেতু সেই টিকিটগুলোর দাম খুব বেশি না,
অর্থাৎ খুব বেশি দামি নয় বলে সেগুলো তাড়াতাড়ি সেল হয়ে যায়। এরপরে এই কথা বলা আছে দেখুন, and get sold off very fast। get হলো এমন একটা ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ঠিক এখানে দেখুন, প্লেড হলো এমন একটা ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল। এরকম থাকলে আমরা জানি তার আগে বিং, গেট এই ভার্বগুলো হয়, কারণ বিং, গেট, গ্রো এই ভার্বগুলোর পরে দেখবেন আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে অথবা অ্যাডজেক্টিভ বসে। যেহেতু আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখেছি, সুতরাং এখানে আমরা বি ভার্ব থেকে আইএনজি করে বিং করে দিলাম ওই সূত্র মিলানোর জন্য। আবার দেখুন, গেট হলো এমন একটা ভার্ব, এরপরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখুন, এই জন্য গেটের জায়গা সোল্ড হয়েছে গেটের পরে। গেট সোল্ড অফ ভেরি ফাস্ট, এবং সেই টিকিটগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। রানিং কমেন্টারিজ অফ দ্য ম্যাচেস আর রিলেট, প্যাসিভ ভয়েস হবে। দেখুন কেন, কমেন্টারি গুলো আছে ওই ম্যাচগুলোর, সেই কমেন্টারি গুলোকে কিন্তু সরাসরি রেডিওতে প্রচার করা হয়। দেখুন এই যে আর রিলেট ওভার দ্য রেডিও উইথ গ্রেট এনথুজিয়াজম। এনথুজিয়াজম হচ্ছে উৎসুক বা উদ্দীপনা বা আগ্রহ, অনেক আগ্রহ ভরে বা উদ্দীপনার সাথে ওই রেডিওতে এই খেলাগুলোর ধারাভাষ্য প্রচার করা হয়। তারপরে দেখুন, দ্য গেম ইজ ফুল অফ সাসপেন্স অ্যান্ড এক্সাইটমেন্ট। আমাদের 7 নম্বরটি হয়ে গেল, যদি আমরা আগে করেছিলাম। এবার পরেরটি নতুন 8 নম্বর, এটি খেয়াল করুন। এবার 8 নম্বরে কিন্তু শুরুতে একটা জিনিস আমি দেখেছি, উড ইউ মাইন্ড রিসিভ মাই লেটার, কোশ্চেন করেছে অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন আছে। এখন দেখুন গ্যাপের আগের শব্দটা কি, মাইন্ড। আমরা আগের টিউটোরিয়ালে দেখে এসেছি যে মাইন্ড, স্টপ, পজ, কমপ্লিট, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, রিস্ক, কনসিডার, এরকম অনেকগুলো শব্দ বলেছিলাম। কিন্তু ওই শব্দগুলোর পরে কি হয়, সবসময় ভার্বের সাথে আপনি চোখ বুঝে আইএনজি করবেন। এখানে দেখুন মাইন্ড, এই ভার্বের পরে তো অবশ্যই আপনার আইএনজি হবে, সুতরাং রিসিভ থেকে হয়ে যাবে রিসিভিং। এখানে আর একটা কথা স্মরণ করিয়ে দেই, এই শব্দগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে থাকে, অর্থাৎ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা কোনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বা এরকম কোনো পাবলিক পরীক্ষা অথবা জব ইন্টারভিউতেও থাকে। আবার দেখুন রিসিভ বানানটা কিন্তু ভুল করে বসে অনেকে, আর এই সিআইই না, কিন্তু সিইআইভিই ছিল, এই ইউটিকে আইএনজি করলাম, তার মানে আর ই সিইআই ভিআইএনজি এইভাবে হবে। এই বানানটা কিন্তু অনেকে ভুল করার কারণে উত্তর সঠিক লেখেও কাটা যায়, এটা খেয়াল রাখবেন। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার, তুমি কি আমার চিঠি গ্রহণ করতে কিছু মনে করবে। আই এম সরি ফর বিং লেট, ফর হলো প্রিপজিশন, সুতরাং এরপরে তো ভার্বের সাথে আইএনজি হবেই, বি থেকে আইএনজি করলাম, বিং হবে, ফর বিং লেট, আমি দুঃখিত লেট করার কারণে। ইফ আই হ্যাড এনি ইনফরমেশন অ্যাবাউট ইউর ইলনেস আই ভিজিট ইউ ইন পারসন, তোমার ইলনেসের ব্যাপারে আমার কাছে যদি কোনো ইনফরমেশন বা তথ্য থাকতো তাহলে আমি সশরীরে তোমাকে দেখতে যেতাম। এখন কথা হলো, লক্ষ্য করুন ইফ দিয়ে যেটা আছে এই ক্লোজটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আমরা যদি দেখি ইফ দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে বাকি যে ক্লোজটা আছে ওটাকেও কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করে পাস্ট পারফেক্ট টেন্সে বানাতে হবে। আর দুই পাশের এই পারফেক্ট টেন্সকে বলা হয় হচ্ছে, এরকম কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্টিভ কন্ডিশনাল। আর এরকম আরো কন্ডিশনাল হচ্ছে একটা ইনডিফিনিট থাকলে বাকিটা পাস্ট ইনডিফিনিট হয়, এটা হচ্ছে পাস্ট সিম্পল কন্ডিশনাল। আর প্রেজেন্ট কন্ডিশনাল আছে, যদিও আমাদের দেশে এবং বিভিন্ন বইগুলোতে এই কন্ডিশনাল গুলোর বিভিন্ন অবান্তর কিছু নাম দিয়ে রাখে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এরকম বলে কোনো কন্ডিশন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশের ক্ষেত্রে নেই। আপনারা টোফেল, আইএলটিএস অথবা ইটিএস এরকম ভালো ভালো বইগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন এরকম কিছু নেই। যাই হোক, একটু স্মরণ করিয়ে দিলাম এই কথাটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্টিভ কন্ডিশনাল। তাহলে দেখুন, ইফ আই হ্যাড এনি ইনফরমেশন অ্যাবাউট ইউর ইলনেস আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনোটাই ব্যবহার করতে পারি, তবে এখানে বেটার হচ্ছে উড হ্যাভ ব্যবহার করা। এখানে এই ক্ষেত্রে উড হ্যাভ ভিজিটেড ইউ ইন পারসন, তোমার যদি অসুস্থতার কথা আমার জানা থাকতো, অর্থাৎ এরকম কোনো তথ্য আমার কাছে থাকতো, তাহলে অবশ্যই আমি ব্যক্তি তোমার কাছে চলে যেতাম, ভিজিট করে আসতাম, অর্থাৎ দেখে আসতাম। বিলিভ মি, এখানে বিটা ক্যাপিটাল হবে, তাহলে আমাকে বিশ্বাস করো। সিন্স মাই গেটিং ব্যাক ফ্রম জাপান
মাই হলো পজিটিভ কেস, এরপর ভার্বের সাথে আমরা আইএনজি করে সেটা জিরেন করে দিলাম। লক্ষ্য করুন, সিন্স মাই গেটিং ব্যাক ফ্রম জাপান, জাপান থেকে ফিরে আসার পরেই এটা কিন্তু ফ্রেজ আকারে আছে। আই গেট মাইসেলফ এনগেজ, অর্থাৎ জাপান থেকে যখন ফিরলাম, এটা তো এখান থেকে বেশ কিছুদিন আগে, তার মানে এটা পাস্ট টেন্স হয়ে গেল। যদিও ঘটনাটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, সে চিঠি লিখছে, কিন্তু এখন লিখছে যে আমি জাপান থেকে ফেরার পরে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম বিভিন্ন কাজে, এই কারণে তোমাকে আমি চিঠি লিখতে পারিনি। সুতরাং জাপান থেকে ফেরার পরে যে ঘটনাটা, সেটা হলো এখন থেকে পাস্ট টেন্স। এই ঘটনা কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে দেখুন, আই গট মাইসেলফ এনগেজড, এখানে গট দিলাম, আর গেট দিয়ে যেটা থাকবে পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হবেই, সেটা আমরা আগে টিউটোরিয়ালে দেখে এসেছি। তাহলে আই গট মাইসেলফ এনগেজড ইনটু রেইজিং অ্যাওয়ারনেস, ইনটু হলো প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ইনটু রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, অর্থাৎ জনগণের মধ্যে সচেতনতা জাগ্রত করার জন্য আমি এই কাজগুলোতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। রিগার্ডিং সেন্ডিং দেয়ার ডটার্স টু স্কুল, রিগার্ডিং হচ্ছে অ্যাবাউট, অর্থাৎ এই প্রিপোজিশন, রিগার্ডিং আর অ্যাবাউট একই জিনিস। তাহলে অ্যাবাউট যদি প্রিপোজিশন হয়, রিগার্ডিং মানে তাই, তাহলে ভার্বের সাথে আপনি আইএনজি করবেন। তাহলে কি হবে, রিগার্ডিং অর্থাৎ অ্যাবাউট সেন্ডিং দেয়ার ডটার্স টু স্কুল, তার মানে রিগার্ডিং সেন্ডিং দেয়ার ডটার্স টু স্কুল, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর ব্যাপারে, অর্থাৎ বিশেষ করে মেয়েদেরকে স্কুলে পাঠানোর ব্যাপারে গণসচেতনতা জাগ্রত করার কাজে আমি ব্যস্ত ছিলাম। তারপরে দেখুন, ইউ নো আওয়ার গার্লস কম্পেল টু ওয়ার্ক ইনসাইড দ্য হাউস ইন মোস্ট কেসেস। তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখুন, তুমি তো জানো যে আমাদের দেশে মেয়েরা বাসা বাড়ির মধ্যেই কাজ করতে বাধ্য। এখন সাবজেক্ট হলো আওয়ার গার্লস, আমাদের মেয়েরা, আর ভার্ব হচ্ছে কম্পেল টু ওয়ার্ক, কম্পেল হচ্ছে আগের ভার্ব, টু ওয়ার্ক ইনফিনিটিভ ভার্ব। এখন দেখুন, আমাদের মেয়েরা কি কাউকে বাধ্য করে বাসা বাড়ির মধ্যে কাজ করার জন্য, না আমাদের মেয়েরাই বাধ্য হয় বাসা বাড়ির মধ্যে কাজ করার জন্য? দেখুন তো, এখানে কি করা অর্থ না হওয়া অর্থ? আমি আগে বলেছিলাম টিউটোরিয়ালে, যদি করা অর্থ হয় তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর হওয়া অর্থ হলে পারে প্যাসিভ ভয়েস। হওয়া মানে হচ্ছে সাবজেক্ট যে আছে সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর ইনঅ্যাক্টিভ হওয়া মানে হলো প্যাসিভ ভয়েস। সুতরাং আপনি অবশ্যই এটা প্যাসিভ করবেন। দেখুন, আওয়ার গার্লস আর কম্পেলড টু ওয়ার্ক ইনসাইড দ্য হাউস ইন মোস্ট কেসেস, আমাদের মেয়েরা বাধ্য হয়, করে না, বাধ্য হয় বাসা বাড়ির মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে কাজ করার জন্য। ফর হুইচ, যেই জন্য কি করছি, আই এম ওয়ার্কিং ফর দেয়ার বেটারমেন্ট, যেই জন্য তাদের মঙ্গলের ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছিলাম। ইন দ্য নেক্সট লেটার আই উইল টেল ইউ ইন ডিটেইলস, পরবর্তী চিঠিতে আমি তোমাকে বিস্তারিত বলবো। আজকে এ পর্যন্তই। আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলোর আপডেট পেতে পারেন। আর আপনি যদি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আসলে আপনার কি দরকার, কি সমস্যাগুলো আছে, কোনটা বোঝেন না, তাহলে কিন্তু আমি আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।